নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমার চ্যানেলের নাম তো আপনারা জানেন, ঋষিকেশ ব্যানার্জি জার্নালিস্ট। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত, যেখানে আপনারা পলিটিক্সের খবরের বিশ্লেষণ পাশাপাশি খেলার খবরও পেয়ে থাকেন। তো আমি খেলার খবর বেশ কয়েকটি দিয়েছি, ইস্টবেঙ্গলের খবর, অন্যান্য খেলার খবর। তো আজকে তেমনই বেশ কিছু খবর দেওয়ার রয়েছে, আপডেট দেওয়ার। বন্ধুরা, থাম্বনেল দেখে নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে এই ভিডিও ইস্টবেঙ্গলের কোন সেরা 11 প্লেয়ারকে নামাবেন জামশেদপুরের বিরুদ্ধে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো, সেটা নিয়ে আলোচনা করব। অতি অবশ্যই দুই দলের যে স্ট্যাটিস্টিক্স তা নিয়েও আলোচনা করব আমার এই ভিডিওতে। তাই আপনাদেরকে বলবো অতি অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, টেনে টেনে দেখবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি লাইক করবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন অতি অবশ্যই। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। নিঃসন্দেহে আপনাদেরকে বলবো কোন 11 জনকে নামাতে পারেন অস্কার ব্রুজো জামশেদপুর এফসির বিরুদ্ধে, এবং এই সিজনে, এই বছরে ইনফ্যাক্ট এটাই কিন্তু শেষ হোম ম্যাচ ইস্টবেঙ্গলের। তো এর আগে জামশেদপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলেছিল ইস্টবেঙ্গল, এবং সেটাও কিন্তু একটা শনিবার ছিল। সেই শনিবারের ম্যাচে ইস্টবেঙ্গল 2-0 গোলে হেরেছিল। সেই ম্যাচে অনেক কিছুই হয়েছিল, যেমন তার আগেই, এই ম্যাচটার আগেই কিন্তু কার্লোস কুয়াদ্রাত, যিনি ইস্টবেঙ্গলের আগের কোচ ছিলেন, তিনি সরে গিয়েছিলেন। পরপর 3টে ম্যাচে হারের দায় নিয়ে তিনি বেরিয়ে গিয়েছিলেন। তো বিনোদ জর্জকে করা হয়েছিল কোচ, তিনি আসাতেও কিন্তু দলের ভাগ্য ফেরেনি, হারতে হয়েছিল। ফলত ইস্টবেঙ্গল কিছুটা বলা যেতে পারে পিছিয়ে থেকে শুরু করবে এই ম্যাচে, এবং সেই ম্যাচে সাউল ক্রেসপো পেনাল্টি মিস করেন, লালচুংনুঙ্গা তিনি কিছুটা ভুল করেন, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু হারতে হয়েছিল প্রথম লেগের ম্যাচে ইস্টবেঙ্গলকে জামশেদপুরের বিরুদ্ধে। এবং ইস্টবেঙ্গল আর জামশেদপুর এফসির যদি আমরা দেখি পয়েন্ট তালিকাতে, তাহলে জামশেদপুর এফসি কিন্তু 6 নম্বর দল এখন, যে তালিকা রয়েছে আইএসএল এ, তাতে 6 নম্বরে অবস্থান করছে জামশেদপুর, খালেদ জামিলের এই দল। অপরদিকে অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল, তারা কিন্তু 11 নম্বর স্থানেই রয়েছে। আর একটা বিষয়, দুটো টিমেরই মিল রয়েছে, দুজনেই কিন্তু পাঞ্জাব এফসিকে হারিয়ে নামছে এই ম্যাচ খেলতে। ইস্টবেঙ্গলের এই বছরের শেষ হোম ম্যাচ, এরপরে হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, সেটা অবশ্য অ্যাওয়ে ম্যাচ। তো অ্যাওয়ে ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে ইস্টবেঙ্গল হেরে গিয়েছিল 2-0 গোলে, বদলার ম্যাচ। ফলত যুবভারতীতে শনিবার দিন ইস্টবেঙ্গলের সামনে জামশেদপুরের বিরুদ্ধে বদলার ম্যাচ। যদি হেড টু হেড বিচার করি, তাহলে এখনো পর্যন্ত দুটো দল 9 বার মুখোমুখি হয়েছে, জামশেদপুর এফসি এবং ইস্টবেঙ্গল। এর মধ্যে ইস্টবেঙ্গল জিতেছে 2 বার, জামশেদপুর জিতেছে 4 বার, 3টে ম্যাচ ড্র হয়ে গিয়েছে। তো এই দিক থেকে দাঁড়িয়ে বলা যেতে পারে যে রেকর্ড বলুন বা ফার্স্ট লেগের ম্যাচ বলুন, সব দিক থেকে অ্যাডভান্টেজ জামশেদপুর। কিন্তু এটা মনে রাখতে হবে, সেই ইস্টবেঙ্গল, অর্থাৎ প্রথম লেগের যে ইস্টবেঙ্গলকে দেখা গিয়েছিল আর এখনকার ইস্টবেঙ্গল কিন্তু আকাশ পাতাল ফারাক। পরপর 2টো ম্যাচে জয়, একটা ড্রয়ের পরে আবারও জয়ে ফিরেছে। শুধু নয়, এমন একটা ম্যাচ তারা জিতেছে যখন প্রায় বিদেশি ছিলই না, এবং 3 জন বিদেশিকে নিয়ে খেলা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সাউল ক্রেসপো, মাদিতালালের মতন প্লেয়ার নেই, দিয়ামান্তাকোসের মতন প্লেয়ারকে বাইরে রেখেই নামতে হয়েছিল ইস্টবেঙ্গলকে, জিকসনের মতন প্লেয়ারও ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাচ জিতে গিয়েছে ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির বিরুদ্ধে 2 গোল খাওয়ার পরে, সেকেন্ড হাফে 4 গোল দিয়ে। তো বুঝতেই পারছেন, আত্মবিশ্বাসে টকবক করে পড়ছে ইস্টবেঙ্গল ক্লাব। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি আমার একটা ভিডিওতে যে দিয়ামান্তাকোসকে পাওয়া যাবে জামশেদপুর ম্যাচের বিরুদ্ধে, কারণ দিয়ামান্তাকোস চোট ছিল, তো তাকে হয়তো নামানো যেত পাঞ্জাব ম্যাচে, কিন্তু অস্কার ব্রুজো তিনি রিস্ক নিতে চাননি 10-15 মিনিট খেলিয়ে খামোখা যদি তিনি আবারও চোট পেয়ে যান। তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই দুটো ম্যাচ রয়েছে, যার মধ্যে একটি তো অ্যাওয়ে ম্যাচ রয়েছে, হায়দ্রাবাদ ম্যাচটা। তো তাকে ফুল ফেজে বা ফুল ফিট চেয়েছিলেন বলেই তাকে নামাতে চাননি। তবে জামশেদপুর ম্যাচে কিন্তু দিয়ামান্তাকোসকে পাওয়া যাবে। বৃহস্পতিবার তিনি প্র্যাকটিসও করেছেন, তবে বৃহস্পতিবার প্র্যাকটিসে আসেননি নাওরেম মহেশ, তিনি রিহ্যাব করেছেন। নাওরেম মহেশকে নাও খেলানো হতে পারে, আবার খেলানোও হতে পারে। তবে নাওরেমকে না খেলিয়েও কিন্তু টিম যে জিতেছে শুধু নয়, নাওরেমের পরিবর্তে বিষ্ণুকে নামানো হয়েছিল, বিষ্ণু কিন্তু অসাধারণ খেলেছে। ফলত নাওরেমকে হয়তো বাইরে রেখেই নামতে পারে ইস্টবেঙ্গল ক্লাব। এবার যদি দুটো টিমের শক্তি এবং দুর্বলতা নিয়ে কথা বলি, দুটো টিমের শক্তি, ইস্টবেঙ্গলের শক্তি এই মুহূর্তে আক্রমণ। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো কিন্তু আক্রমণে বিশ্বাস করেন, আক্রমণ পাল্টা একের পর এক অ্যাটাকে বিশ্বাস করেন তিনি। তো
এবং তিনি চান যে প্রথম ম্যাচের শুরু থেকেই অ্যাটাকে গিয়ে গোল করে দেওয়া। পাঞ্জাবের বিরুদ্ধেও দেখা গেছিল ম্যাচের ৯ মিনিটের মধ্যেই গোল করে দিয়েছিলেন ডেভিড। কিন্তু সেই গোলটা অফসাইডের জন্য বাতিল হয়ে যায়, যেটি ক্লিটন সিলভার পাস থেকে গোল করেছিলেন ডেভিড। অসাধারণ একটি গোল করেছিলেন সেটা যদি গোলটা হতো। তো এটা হচ্ছে ইস্টবেঙ্গল কোচের দর্শন যে অ্যাটাক আক্রমণই বেস্ট তার কাছে মনে হয়, এবং সেইটা তিনি তার প্লেয়ারদের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছেন। অপরদিকে খালিদ জামিল, তিনিও কিন্তু লড়াকু কোচ। ভারতীয় কোচদের মধ্যে খালিদ জামিল কিন্তু যথেষ্ট লড়াকু কোচ, এবং তিনি ময়দানে কোচিং করিয়ে গিয়েছেন। তিনি যুবভারতী ক্রীড়াঙ্গনকেও চেনেন, অ্যাওয়ে ম্যাচ যদিও তাদের, কিন্তু তবুও তাকে আন্ডার এস্টিমেট করাটা ভুল। কিন্তু খালিদ জামিল বহু কঠিন ম্যাচ বার করে নিয়েছেন, বহু যুদ্ধের পোর খাওয়া সৈনিক কোচ হিসেবে আমি বলছি। তো এহেন খালিদ জামিলের মূল শক্তি বলা যেতে পারে ডিফেন্স। তারা ডিফেন্সটাকে শক্তপোক্ত করে, এবং এমনিতেই জামশেদপুর এফসির ডিফেন্সও খুব ভালো। খালিদ জামিলের দর্শন হচ্ছে কিছুটা ঘর দুর্গ রক্ষা করে তারপরে অ্যাটাকে যাওয়া, পরের দিকে তিনি অ্যাটাকে যান। আর এখানেই ইস্টবেঙ্গলের সুযোগ যে প্রথমেই যদি ইস্টবেঙ্গল ২-১টা গোল দিয়ে দিতে পারে, তাহলে কিন্তু কিছুটা পিছিয়ে যাবে জামশেদপুর এফসি। ফলত তারা দুর্গ বাঁচাতে বেশি ব্যস্ত থাকবে, অ্যাটাকে যেতে পারবে না, এবং সেই ফাঁকে ইস্টবেঙ্গল যত বেশি সংখ্যক গোল করতে পারে আর কি। তো এটা দেখা গেল দুজনের দুর্বলতা বা শক্তি। দুর্বলতা যদি বলা যায়, ইস্টবেঙ্গলের মাঝমাঠ একটা দুর্বলতা, কিন্তু সেই দুর্বলতাও ইস্টবেঙ্গল পাঞ্জাব ম্যাচে কাটিয়ে উঠতে পেরেছে। আনোয়ারকে মাঝমাঠে খেলানো হচ্ছে, সৌভিক চক্রবর্তী খুব ভালো খেলেছেন, ক্লিটন সিলভা কিছুটা নিচে থেকে খেলেছেন। তো ইস্টবেঙ্গলের ডিফেন্সে কিছুটা হেক্টরের অসুস্থতা রয়েছে, চোট রয়েছে, তিনি কিছুটা রিহ্যাব করেছেন, কিছুটা প্র্যাকটিস করেছেন। তো হেক্টর ইউএস থেকে খেলানো হবে হয়তো। এবং আপনাদের বললাম দুটো দলের কোচই কিন্তু যথেষ্ট লড়াকু। অস্কার ব্রুজো বলুন বা খালিদ জামিল, অস্কার ব্রুজোর ক্ষুরোধার মস্তিষ্ক, এই কোচে কিন্তু দুজনের বেশ মিল রয়েছে। দুজন কোচের মধ্যে কিন্তু কোনো সেই ভাবটা প্রকাশ পায় না, তারা জিতলেও কি হারলেও কি, মুখ কিন্তু একই রকম থাকে। আপনি মুখ দেখে বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারবেন না তারা খুশি হলেন না দুঃখ পেলেন। হ্যাঁ, অস্কার ব্রুজোকে কিছুটা হাত মুঠো করতে দেখা যায়, খালিদ জামিলও তেমনই করেন। অনবরত সাইড লাইনে ঘোরাফেরা করতে থাকেন, তিনি মেসেজ পাঠাতে থাকেন প্লেয়ারদেরকে। তো প্রচুর লড়াই করতে পারেন। দুই দলের কোচই কিন্তু বেশ লড়াকু। তো বলা যেতে পারে একটা ভালো দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখতে পাবো শনিবার দিন জামশেদপুরের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ। তাই দর্শকদেরকে বলবো অতি অবশ্যই ইস্টবেঙ্গল সমর্থকরা প্রচুর সমর্থক মাঠে যান। টিকিট ইতিমধ্যেই বিলি হতে শুরু হয়েছে, বুকমাই শোতে টিকিট পাওয়া যাচ্ছে, কিংবা আপনারা ইস্টবেঙ্গল ক্লাবে গিয়েও টিকিট পেয়ে যাবেন, অফলাইনে টিকিট পেয়ে যাবেন। তো যত বেশি সমর্থক যাবেন, ইস্টবেঙ্গল কোচও সেটাই চান, তো ইস্টবেঙ্গলের জন্য সেটা ভালো। মাঠে সিংহ গর্জন শোনা যাবে। আর আরেকটা বিষয়ে বলবো যে এই ইস্টবেঙ্গল ক্লাবের যেটা বলেছিলাম শুরুতে, যে কি হতে পারে জামশেদপুরের বিরুদ্ধে সেরা 11, প্রথম 11 জন কি হতে পারে। গোলকিপার তো গেলি খেলবেন অতি অবশ্যই। ডিফেন্স এক্ষেত্রে হিজাজি এবং হেক্টরকে খেলানো হতে পারে, দুজনেই শুরু করবেন আমার মনে হয়। দুই সাইড ব্যাক লালচুংনুঙ্গা এবং রাকিব খেলবে, মাঝমাঠে সৌভিক চক্রবর্তী, আনোয়ারকে খেলানো হবে। অপরদিকে কিছুটা ওপরে বিষ্ণু এবং আমার মনে হয় এক্ষেত্রে ক্লিটন সিলভাকে খেলানো হতে পারে, বা বিষ্ণুকে খেলানো হবে। অপরদিকে হয়তো নন্দাকে খেলানো হতে পারে, নন্দা এবং বিষ্ণু দুজনকে খেলানো হতে পারে, এবং কিছুটা ওপর দিক থেকে ক্লিটন সিলভা, ডেভিড বা দিয়ামান্তাকোস। আমার মনে হয় দিয়ামান্তাকোসকে দিয়ে শুরু করবে, পরবর্তীতে হয়তো ডেভিডকে নামানো হতে পারে। তো ডেভিডকে কিন্তু এই ম্যাচেও আমরা দেখেছি যে পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম থেকে নামানো হয়েছিল, প্রায় 83 মিনিট মতন বোধহয় খেলেছিলেন। জামশেদপুর ম্যাচেও কিন্তু ডেভিডকে খেলানো হবে, অনেক বেশি সময় খেলানো হবে। যদি দেখা যায় যে দিয়ামান্তাকোস গোল করে দিলেন, ইস্টবেঙ্গল 2 গোলে এগিয়ে গিয়েছে বা 1 গোলে এগিয়ে গিয়েছে, তাহলে হয়তো পরিবর্তন হিসেবে খুব দ্রুতই ডেভিডকে নামতে দেখা যেতে পারে। সেক্ষেত্রে দিয়ামান্তাকোসকে তুলে নেওয়া হতে পারে, যেহেতু তার চোট রয়েছে, তো তাকে আরেকটু রেস্ট দেওয়ার জন্য হয়তো তুলে নেওয়া হতে পারে। এমনটাই হতে পারে। ইস্টবেঙ্গলের সেরা 11 আমার মনে হয় এই জামশেদপুরের বিরুদ্ধে। জিকসনকেও খেলানো হবে, জিকসন কিন্তু ফিরছে অতি অবশ্যই। তো সব মিলিয়ে দেখা যেতে পারে যে এই টিমটা যথেষ্ট ব্যালেন্স টিম। মাদি তালালরা নাই থাকুক, এক্ষেত্রে 3 জন বিদেশিকে বা 4 জন বিদেশিকে নিয়েই খেলবে ইস্টবেঙ্গল। আমার যতদূর মনে হয় যে 4 জন বিদেশিকে দিয়ে শুরু করবে ইস্টবেঙ্গল, পরবর্তীতে দিয়ামান্তাকোসকে বা ক্লিটন সিলভাকে তুলে নিয়ে ডেভিডকে নামানো হতে পারে। এটাই কিন্তু এখনও পর্যন্ত আমার মনে হচ্ছে। পরবর্তীতে আরও কিছুতে পরিবর্তন হবে পরিস্থিতি অনুযায়ী, লেটস সি
কি হয়। তো আপনাদেরকে বলব যে অতি অবশ্যই জানান যে এই ম্যাচে কাকে আপনারা ফেভারিট মনে করছেন। তো অতি অবশ্যই আপনি তো ইস্ট বেঙ্গল সমর্থক, ইস্ট বেঙ্গলকে ফেভারিট বলবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কেন মনে হচ্ছে ইস্ট বেঙ্গল ফেভারিট সেটাও আপনি জানাতে ভুলবেন না। কমেন্ট করে জানান, আর কে মাঠে যাচ্ছেন জানাবেন প্লিজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।